ইসকন হচ্ছে ওদেরই একটা জঙ্গি গোষ্ঠী টাইপ একটা প্রতিষ্ঠান সংগঠন। এই সংগঠনকে নিয়ে হঠাৎ করে ভারতের এত মাথা ব্যথা কেন? প্রশ্ন কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভারতের হিন্দু জনগোষ্ঠী ইসকনকে ভালোবাসে না, তাদের ভালোবাসার প্রতিফলন ইসকন না, বরং ইসকনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। যেখানে বলেছি কি ভয়ঙ্কর একটা সংগঠন এবং সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। সিঙ্গাপুরের মতো দেশ বহু বছর আগে টের পেয়েছে ইসকন একটা জঙ্গিবাদী সংস্থা। রাশিয়া আরো অনেক দেশ তারা ইসকনকে নিষিদ্ধ করেছে। ভারত ও হাসিনার ধ্বংস করা 16 বছর পরে এই দেশ চালানো বড় কঠিন। তাই আমি উপদেষ্টা সরকারকে অনুরোধ করব, এবার আর দেরি না করে এই জঙ্গিদের বিচার দ্রুত শুরু করা হোক এবং একই সাথে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। ইসকন যে কত বড় একটা সন্ত্রাসী সংগঠন এবং জঙ্গি সংগঠন তা হয়তোবা কালকে সারাদিনের মাধ্যমে আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। এই বোঝাটা কিন্তু আমরা যদি আরও আগে বুঝতাম, আমাদের সরকার বুঝতো, তাহলে হয়তোবা কালকে এই অ্যাডভোকেট, সরকারি একজন অ্যাডভোকেটকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হতো না। এটা বুঝেছিল রাশিয়া, এটা বুঝেছিল সিঙ্গাপুর। এজন্যই রাশিয়া সিঙ্গাপুরে আজও পর্যন্ত এই ইসকন নামের সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। দর্শক, এদের প্ল্যানটা কি? যদি রাষ্ট্র ক্ষমতায়, যদি রাষ্ট্রের প্রধানকেও হত্যা করতে হয় তারা সেটাও করবে। দর্শক, এই বিষয় নিয়ে কথা বলবো। এর আগে এই ইসকন কতটা ভয়ঙ্কর এবং নিষিদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ দুটি আলোচনা শুনবো।
ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, বা এক কথা যেটাকে বলা হয় কৃষ্ণ মুভমেন্ট অথবা শ্রীকৃষ্ণ কীর্তন বা শ্রীকৃষ্ণের জন্য যে একটা ওদের যে মানে মুভমেন্ট, এটাকেই মিন করে। এবং এটার মূল লক্ষ্যটা আসলে এই ইসকনটা আসলে মূলত আপনার এটা মূলত আপনার কি বলে, এটা ফিলোসফিক্যাল বেসড হচ্ছে আপনার সাংস্কৃতিক যে টেক্সট বুক যেটাকে বলা হয় ভগবদ গীতা এবং ভগবত পুরাণা, এই দুইটার সংমিশ্রণে ভগবত গীতা এবং ভগবত পুরাণা হচ্ছে মূলত সংস্কৃত টেক্সট, এবং এটার এই ফিলোসফিক্যাল বেজের উপর এটার উপর ভিত্তি করে এটা গড়ে ওঠে। এবং এটার মেইন টিচিংটা হচ্ছে সাধারণত আপনার একটা গোল নিয়ে, এটা আমার কথা না, ইসকনের ভাষা। ইসকন যে ভগবত গীতা এবং ভগবত পুরাণা থেকে ওরা যে কনসেপ্টটা নিয়েছে, সেই কনসেপ্টটার টিচিংটা হচ্ছে আলটিমেট গোল হচ্ছে যে ফর অল লিভিং বিংস is to reawaken their love for God। মানে যত মানে জীবিত জীবজন্তু, মানে আমাদের মানব সভ্যতা আছে, যে অল লিভিং বিংস বলতে মানব সভ্যতাকে বোঝায়, সবার মধ্যে এমন একটা সেন্টিমেন্ট জাগিয়ে তোলা, মানে যে তাদের মধ্যে মানে গডের প্রতি একটা ভালোবাসা জাগিয়ে তোলা, এটা হচ্ছে সেন্টিমেন্ট। এখন গড বলতে আবার ওদের ওই ইসকনের ওখানে আবার মেনশন করা হচ্ছে, গড বলতে আল্লাহকে বুঝায়, রামকে বুঝায়, দেন আপনার মানে সো যদি আল্লাহ রামকে যদি তারা গডকে বুঝায়, তার মানে আমরা মুসলমান যারা গডের প্রতি প্রেম ভালোবাসা, তাদেরকেও এখানে সে বাদ দিতে পারবে না। তাতে কারণ মূল লক্ষ্যবস্তু কিন্তু ওখানে লেখা নাই যে হিন্দুইজম, এখানে লেখা হচ্ছে গডের প্রতি আপনার ভালোবাসা জাগিয়ে তোলা, এটা রিঅ্যাওয়েকেন করা, ওদের ভাষাটা রিঅ্যাওয়েকেন দেয়ার লাভ, তাদের ভালোবাসাটা জাগিয়ে তোলা। তো সেটাই যদি ওদের মূল টিচিং হয়, তাহলে বাংলাদেশে ইসকন যেটা করে, এটা ওদের মূল টিচিং থেকে ওরা বাইরে, ওইটার ভিতরে তারা নেই। ওদের যে মেইন থিম, সেই থিম থেকে তারা দূরে সরে গেছে। আচ্ছা, এখন ইসকনটা কবে তৈরি হয়? ইসকনটা এটা তৈরি হয় আপনার 1966 থেকে, এবং এটার প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার যাকে বলা হয়, তিনি হচ্ছেন মূলত, ওনার নাম হচ্ছে প্রভুপাদা। আমার উচ্চারণ হয়তো ভুল হতে পারে। প্রভুপাদা হলো মানে ফুল নেমটা হচ্ছে ভক্তি বেদান্তা স্বামী প্রভুপাদা। এই ব্যক্তি হলো ইসকনের ফাউন্ডার বলা হয়, এবং তিনি এটা 1966 সাল, মানে 50 বছরের বেশি বয়স হয়েছে, 100 বছর হয়নি। অথচ হিন্দু ধর্ম কিন্তু হাজার হাজার বছর ইতিহাস, মানে 2000 বছরের পূর্বেও হিন্দু ধর্মের পাওয়া যায়, মানে অস্তিত্ব ছিল বলে জানা যায়। তো 2000 কি 3000 বছর পূর্বে হিন্দু ধর্মের অস্তিত্ব ছিল। সেখানে তাদের ইসকনটা তৈরি হয় আপনার 1966 থেকে। তার মানে কি, ইসকন পুরো হিন্দু ধর্মকে, মানে ধর্মের এটা মূল ভিত্তি না, বা হিন্দু ধর্মত্ববাদটাকে বা হিন্দুত্ববাদকে এটা যে রিপ্রেজেন্ট করে তা না। ইসকন যেমন বাংলাদেশে বিভিন্ন ধর্মগোষ্ঠী আছে না, যেমন ধরেন হরকাতুল জিহাদ, আরো কতগুলো সংগঠন আছে না, এইরকমই একটা সংগঠন হচ্ছে ইসকন। সো এই ইসকনকে তাহলে যদি সেরকমই একটা সংগঠন হয়ে থাকে, এই কথাটা খেয়াল করবেন, যদি ইসকন
আমরা যদি এই যে আমরা আমাদের বাংলাদেশে কি বিভিন্ন ধর্মগোষ্ঠীকে আমরা অনেক সময় জঙ্গি গোষ্ঠী বলে থাকি না, ইসকনও কিন্তু ওই রকমই একটা গোষ্ঠী, ধর্মগোষ্ঠী। তাহলে ইসকনও ভারতে কিন্তু সাধারণ যারা অ্যাকচুয়াল যারা হিন্দুত্ববাদে বিশ্বাসী, তাদের বিরাট একটা অংশ কিন্তু ইসকনকে সমর্থন করে না, কারণ তারা ছোট্ট একটা গোষ্ঠী মাত্র। আর মেইন স্ট্রিম হিন্দু যারা, তারা কিন্তু এটার সাথে নাই। তাহলে এই ইসকন হচ্ছে ওদেরই একটা জঙ্গি গোষ্ঠী টাইপ একটা প্রতিষ্ঠান, সংগঠন। এই সংগঠনকে নিয়ে হঠাৎ করে ভারতের এত মাথা ব্যথা কেন? প্রশ্ন কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন এরকম একটা ছোট একটা যেই হিন্দু সংগঠনটা আপনার 66 সালে তৈরি হয়েছে, সেটা নিয়ে ভারতের বিজেপির বা হিন্দুত্ববাদ তথা কলকাতার বিজেপি তাদের এত মাথা ব্যথা কেন? কারণ একটাই, সেটা হচ্ছে এই ইসকনটা আসলে ধর্ম প্রচারদের মূল লক্ষ্য না। ইসকনের মূল লক্ষ্যটা বাংলাদেশে একটা ভিন্ন পারপাস নিয়ে তারা এখানে কাজ করছে। আর বাংলাদেশের ইসকন অন্যান্য জায়গার ইসকন থেকেও ডিফারেন্ট। আমার পয়েন্টগুলো খেয়াল করবে সাগর ভাই। বাংলাদেশের ইসকন আর অন্যান্য দেশের বা ভারতের অন্যান্য জায়গায় যে ইসকন, এটা ফার ডিফারেন্ট। আর একটু তথ্য দেই, ইসকনটা কিন্তু এটা আপনার প্রায় 500-এর উপরে কিন্তু মেজর সেন্টার আছে এদের, 500টার উপরে সেন্টার আছে এদের, টেম্পল আছে এবং বিভিন্ন কমিউনিটি আছে এবং বিভিন্ন এদের মানে আপনার এখানে মিলিয়নস অফ লোকজন এখানে কাজ করতেছে ওদের ইসকনের হয়ে। এবং ভারত তথা ভারতের বাইরেও ইসকনের বিভিন্ন অফিস আছে, যেমন নিউ ইয়র্কে আছে, বাংলাদেশে আছে, তারপর পার্শ্ববর্তী কিছু কান্ট্রিতে আছে। এবং তারা বিভিন্ন ওই যে ব্যাংকের শাখার মতো করে ব্রাঞ্চ আকারে এটাকে এক্সপানশন করছে তারা। সো এই ইসকনটা বাংলাদেশে ওদের একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করছে, যেটা আমরা গত কয়েক বছর দেখতে পাই। প্রচন্ড ওই যে আজকে ইন্ডিয়ান টিভি চ্যানেল, আমারও আজকে রাত সন্ধ্যার সময় ইন্ডিয়ার এনডিটিভিতে একটা ইন্টারভিউ ছিল, সেখানে কথা বলতে যদিও কথা বলতে পারছিলাম না, কারণ তারা একটা প্রিঅকুপাইড উত্তর আমার কাছে জানতে চাচ্ছিল। সেখানে একটা জিনিস মেনশন করেছিলাম আমি, যে তোমরা বাংলাদেশে এত হিন্দু ক্ষত বিক্ষত হলো, এত হিন্দুর প্রতি টর্চার হলো, এত কিছু ঘটলো, নিপুণ রায়কে আহত করা হইলো, তারপরে গয়েশ্বর চন্দ্র রায় তাকে আহত করা হলো, তারপর বিশ্বজিতের মতো ঘটনা ঘটলো, তখন তোমাদের মাথা ব্যথা হলো না? এটা কিন্তু আমি এনডিটিভিতে আজকে বলেছি যে এত ঘটনা ঘটলো, তখন তো ইসকন কোনো মাথা চারা দেয়নি। বর্ডারে একটা মেয়েকে হত্যা করা হলো, তখনও ইসকন মাথা চারা দেয়নি, বরং সেটাকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করছে। এখন এই মুহূর্তে ইসকন যে ভূমিকাটা পালন করছে, এটা তো অনেকটা সত্যিকার অর্থেই এটা সবাইকে, এটা সবার মনে একটা সন্দেহ উদ্রেক তৈরি করছে। আর বাংলাদেশে গত কয়েক বছর ধরে ইসকন যে কাজগুলো করে আসতেছিল, সেই জায়গাগুলোতে পরিষ্কার বোঝা যায় তারা কি ধর্ম নিয়ে কাজ করে না অন্য কিছু নিয়ে কাজ করে, কারণ তাদের কাজের প্যাটার্ন গুলোই ডিফারেন্ট। এখানে ধর্ম, ওদের যে মূল তত্ত্ব, ওদের যে মেইন আলটিমেট গোল, যে গডের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা, সেটাই যদি এটা ওদের ইসকনের একদম মোটিভে লেখা। হ্যাঁ, সেটা হলো মানে এটা কি করছে বাংলাদেশে, বাংলাদেশে তাদের রাজনৈতিক উদ্দেশ্যটা কি, এবং এই মুহূর্তে তাদের যা ভূমিকাটা রাখছে, এর পেছনে কারণটা কি হতে পারে? খুব কনসেপ্টলি কারণ হচ্ছে কি, ইসকনকে আমার কাছে যেটা মনে হয়, ইসকন সত্যিকার অর্থে ইসকনকে ভারতের হিন্দু জনগোষ্ঠী ইসকনকে ভালোবাসে না। তাদের ভালোবাসার প্রতিফলন ইসকন না, বরং ইসকনকে বাংলাদেশে পাঠানো হয়েছে আমার মনে হয় আওয়ামী লীগের সেবা করার জন্য। এক কথায়, ইসকন ইজ সেন্ট ফর গিভিং দ্য 100% সার্ভিস টু আওয়ামী লীগ। আপনি চিন্তা করেন, ইসকনের যে 8 দফা, ইসকনের 8 দফা যদি সত্যি জেনুইন হয়ে থাকে, আওয়ামী লীগ সরকার হচ্ছে ভারতের সবচেয়ে কাছের বন্ধু, ভারতের সবচেয়ে রিলায়েবল এজেন্ট বা পলিটিক্যাল পার্টি হচ্ছে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ হচ্ছে ভারতের সারা দুনিয়াতে যত দেশ আছে, সব দেশের মধ্যে বাংলাদেশ তখনই ভারতের সবচেয়ে আপনজন হয়েছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আর আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্লোজেস্ট আপনার কোন একটা মানে রাজনৈতিক দল যার ভারতের সেবা করে থাকে। সেই আওয়ামী লীগের সেবা করার জন্যই মূলত ইসকনকে ভারত বাংলাদেশে সেট করেছে, এবং ইসকন সেটা পূর্বে করে দেখিয়েছে। আজকে সেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এত কাছের আপনজন, তখন তারা 8 দফা দাবি আদায় করলো না। মানে আপনি আপনার বাবা যখন ক্ষমতায়, আপনার বাবার কাছে কিছু চাইলেন না, আপনার প্রতিবেশী যখন ক্ষমতায় আপনি তার কাছে চাইতেছেন, কাহিনীটা কি? পরিষ্কার বোঝা যায় যে ভারত বা ইসকন আওয়ামী লীগের কাছ থেকে 8 দফা দাবি করলো না, দাবি করলো এই সরকারের সময়। আর তারপরে বড় কথা হচ্ছে কি,
এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমতা আছে, এটা তো ডেমোক্রেটিক গভর্নমেন্ট না, এটা হচ্ছে একটা মানে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট কিভাবে ফর্ম করা যায়, কিভাবে ইলেকশন দেওয়া যায় সেজন্য তৈরি হয়েছে। সো এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই 8 দফার মধ্যে 6 থেকে 7টা দাবি পূরণ করতে চাইলেও পারবে না, কারণ ওইগুলো পূরণ করতে গেলে সংসদের কিছু সংসদীয় ব্যবস্থা থাকতে হয়। যেমন কিছু কিছু জিনিস সংসদে বিল পাস করা, আরো কিছু বিষয় আছে যে আইনি কিছু জটিলতা আছে, সেগুলো আপনি ওই প্রসেসটা আপনি এই অন্তর্বর্তীকালীন সরকার পারবে না, এটার জন্য আপনার ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার। সো এটা তারা জানে, তারা কি এটা মনে করেন বুঝে না? তারা অবশ্যই জানে, ইসকন খুব ভালো করে জানে এই সরকারের ক্ষমতা নেই এটা দেওয়ার। তাহলে তারা যেহেতু জানে এই সরকারের ক্ষমতা নেই তাদের 8 দফা মানার, তাহলে কেন চাচ্ছে? তার মানে হচ্ছে আমি আপনার কাছে চাচ্ছি, আমি জানি আপনি দিতে পারবেন না, আর আপনি যখন দিতে পারবেন না তখনই আমার আন্দোলন করার ইস্যুটা আরো ছড়াতে থাকবে। সো ইসকন ভেরি পারপাসফুলি তারা আপনার এই জিনিসগুলো ঘটাচ্ছে যাতে এই সরকার তাদের এই পারপাস ফুলফিল করতে না পারে এবং তারা তাদের আন্দোলনটাকে একদম স্থায়ীভাবে এটাকে উজ্জীবিত করে। এখানে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে আপনি বলতে যাচ্ছেন, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কিছু না, ক্লিয়ার। এবং এই এখানে তারা 8 দফাটা তারা বলছে আগেও তারা শেখ হাসিনা আগের প্রত্যেক সরকার আমলেও তারা একই আন্দোলন করেছে, সেই আন্দোলনের কন্টিনিউশন এখন তারা করছে, সুতরাং এখানে ব্যতিক্রম ভাবে তাদের সুযোগ এক্স্যাক্টলি। এবং এটাকে তারা তো শেখ হাসিনার আমলেও একই আন্দোলন করেছে, সেই আন্দোলনেরই কন্টিনিউশন এখন করছে তারা, সেটাকে কেন আপনারা এটা বিভক্ত ভাবে দেখতে যাচ্ছেন, আলাদাভাবে দেখতে যাচ্ছেন? শেখ হাসিনার সময় কি এই 8 দফা দিয়েছিল আপনি বলছেন? হ্যাঁ, এই 8 দফা তার ওই সময় নাকি ছিল, তারা তো বলছে অনেক দীর্ঘদিন ধরে তারা দাবি করছে, বাট নট লাইক দিস। আমি সেটা চেক করছি, তারা যেভাবে বলছে নট লাইক দিস 8 দফা দাবি তারা তাহলে তার প্রমাণ দেখাইতে বলেন কিভাবে করছিল। নট এক্স্যাক্টলি। আমি ওইটা আসলে ওইভাবে ডিটেলস আপনাকে এটাই করতে আমার সময়টা নষ্ট হবে, কারণ এইটাকে খুবই হাস্যকর যে তারা শেখ হাসিনার সময় তারা এভাবে উপস্থাপন করেনি। তাদের এই দাবির কয়েকটা বিষয় ছিল পূর্বে, কিন্তু এবারে যেভাবে তারা প্লেস করেছে নট লাইক দিস, কিছু কিছু অংশ ছিল, বাট এবারের উপস্থাপন কমপ্লিটলি ডিফারেন্ট। আমি একদম কমপ্লিটলি শব্দটা কেন ইউজ করলাম, কারণ এটার সাথে এই উপস্থাপনার সাথে আগের উপস্থাপনার কোনো মিল নেই। আর তারপরে কথা মানে ফর দ্য সেক অফ দেয়ার মানে কথাটাকে মেনে নেওয়ার জন্য মেনে নিলাম, কিন্তু আপনি আমাকে বলেন এই মুহূর্তে এটা আওয়ামী লীগের সময় আপনি পারলেন না, এখন পারবেন কিভাবে? যদি এটা গণতান্ত্রিক গভর্নমেন্ট হয়ে থাকতেন তাহলে আপনি কিভাবে করতেন? 1 2 হচ্ছে যে এই মুহূর্তে আপনি জানেন যে এটা এই সরকার পারবে না, তাহলে বারবার এটাকে পুশ করার মানে কি? আপনি নিজেই জানেন এটা পসিবল না, তাহলে এটাকে বারবার সামনে দিচ্ছেন কেন? আচ্ছা, তারপরে আপনি দেখেন এই আন্দোলনে আপনার যে গোষ্ঠীটা এখানে আন্দোলনে নেমেছে, আপনি নর্মাল বাংলাদেশে হিন্দুদেরকে চিনেন। এই বাংলাদেশে আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি আমার প্রতিবেশী অনেক হিন্দু লোকজন ছিল, আমার ক্লাসমেট বন্ধু বান্ধব অনেক হিন্দু লোকজন দেখেছি আমি। এই আন্দোলনের সাথে যারা জড়িত এদেরকে অ্যাকচুয়াল আমাদের হিন্দু যারা তাদের সাথে মিল আছে এদের? আপনি বলেন মিল আছে? ডু ইউ ফাইন্ড এনি সিমিলারিটি অফ এনি ইসকন মেম্বার্স উইথ আদার হিন্দু মেম্বার্স ইন বাংলাদেশ, হিন্দু কমিউনিটি পিপল? কোনো মিল নাই আমাদের। এই যে এখানে আপনি কিছু কিছু এই যে এক্সট্রিম গ্রুপ এখানে কাজ করতেছে, আপনি দেখবেন ইসকনের প্রত্যেকটা মেম্বার একটু এক্সট্রিমিজমের রিফ্লেকশন তাদের মধ্যে দেখা যায়। মূলত যেটা বুঝতে পারছি আপনি বলতে ইসকনের সম্পূর্ণ একটা রাজনৈতিক উদ্দেশ্য এই মুহূর্তে হচ্ছে সারা পৃথিবীতে ইসকনের তাদের কর্মকাণ্ড একরকম, আর বাংলাদেশে তাদের কর্মকাণ্ডগুলির পেছনে অন্যরকম উদ্দেশ্য আছে। করতে পারেন ইসকন হচ্ছে একটা জঙ্গি সংগঠন and they are backed by political conspiracy, এবং এই পলিটিক্যাল কনস্পিরেটর কারা আপনি নিজেই জানেন। আপনাকে ধন্যবাদ। আমি নরেন্দ্রনাথ মজুমদার আছেন আমার সাথে যুক্ত হয়েছেন, তিনি জনাব মজুমদার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? একটু আনমিউট করবেন। আপনিও হিন্দু সম্প্রদায়ের একটা অংশের নেতা, আপনার কাছে একটু শুনতে চাই, আপনি শুনেছেন যে আজকে ইসকনের যে জনসমাগম ছিল চট্টগ্রাম আদালতে, সেখান থেকে খুব একটা বড় ধরনের নৃশংস ঘটনা ঘটেছে, একজন আইনজীবীকে তুলে নিয়ে সেখানে হত্যা করা হয়েছে খুব নৃশংসভাবে। আপনি শুনেছেন, এভাবে আপনার প্রতিক্রিয়া শুনতে চাই। আসলে ইসকনের সাথে বাংলাদেশের সাধারণ হিন্দু সম্প্রদায়ের সম্পর্ক কি, আর ইসকনের এই বর্তমানে তারা দাবি দেওয়া নিয়ে যেভাবে রাজপথে তারা এভাবে সক্রিয়ভাবে
ভূমিকা রাখছে। যে আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে ইসকন কতটা মারাত্মক এবং ভয়াবহ, ইসকন একটা দেশের জন্য কতটা হুমকি। বরং শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের হাতকে ক্ষমতাশীল করতেই এই ইসকন বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। তো এই জন্য আওয়ামী লীগ সরকার নাই, তারা এখন বেপরোয়া হয়ে উঠেছে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য। এজন্য যদি তারা কয়েক হাজার হত্যাকাণ্ড করতে হবে সেটাও তারা করতে পারবে। এমনও হতে পারে তারা ডক্টর ইউনূস থেকে শুরু করে সেনাপ্রধান এদের উপরও হামলা চালাইতে পারে, কারণ তারা একটা সন্ত্রাসী সংগঠন। এর আগে আমাদের উচিত হবে বক্তারা যে কথাগুলো বলেছেন, ইসকন নামের এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করে দিতে হবে। যদি নিষিদ্ধ করে না হয় তারা আরও বেপরোয়া হবে। অতি দ্রুতই ছাত্রলীগের মতো ইসকনকেও নিষিদ্ধ করে দেওয়া হোক। অর্থাৎ ছাত্রলীগ যেই ব্যানার আসবে, এখানে শুধু ইসকন তা কিন্তু নয়, কয়েকজন আওয়ামী লীগ নেতাকে 6 জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, তারা ইসকনের ব্যানারে আন্দোলন করেছে। বোঝা যাচ্ছে সমস্ত ছাত্রলীগ, আওয়ামী লীগ তারা এখন ইসকনের ব্যানারে সন্ত্রাসী করছে। এর দায় কিন্তু ইসকন নিবে না, ইসকনকে নিতে হবে এর দায়। বাংলাদেশের হিন্দুদের এই দায় নিতে হবে, এই দায় আপনারা এড়াতে পারবেন না। না হয় এড়াতে না পারেন, আপনারা সুনির্দিষ্ট বক্তব্য দেন, আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করেন যে আপনারা ইসকনের সাথে আছেন কি নাই। যদি আপনারা বলেন যে নাই, তাহলে সেইভাবে সরকার ব্যবস্থা নেবে। আর যদি বলেন আছে, তাহলে তো আছেনই, তাহলে সেইভাবে দেশের জনগণ আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে।